আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের রহস্যময় ভৌতিক ঘটনাটির নাম হচ্ছে রহস্যময় খুন। তো চলুন কথা না বাড়িয়ে ঘটনাটি শোনা যাক। সকাল থেকে মনমরা হয়ে আছেন ওসি মাহফুজুর রহমান। ঘন কালো মেঘের দিকে তাকিয়ে চায়ের কাপে চুমুক দিচ্ছেন আর বারবার একটা প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছেন তিনি। গতকাল সিলেটের একটি চা বাগানের ভিতর ক্ষত-বিক্ষত লাশ পাওয়া যায় বিশিষ্ট শিল্পপতি আহসানুল করিমের কলেজ পড়ুয়া মেয়ে সুরভির। উপর মহলের নির্দেশে মাহফুজুর রহমান ঘটনার তদন্তে দায়িত্ব পাওয়ার গতকালই ঢাকা থেকে সিলেটে আসেন তিনি। গতকাল মর্গে যেয়ে লাশ দেখে আসেন। গলায় বীভৎস ক্ষত এবং সারা শরীরে আঁচড়ের দাগ তাকেই রীতিমতো ভাবিয়ে তোলে। এমন ধরনের ঘটনা তার চাকরি জীবনে প্রথম দেখা। প্রাথমিকভাবে লাশটিকে দেখে হিংস্র জন্তুর আক্রমণে মেয়েটির মৃত্যু হয়েছে বলে মনে হয়েছে তার। চাটা শেষ করে কনস্টেবল আতিককে নিয়ে ঘটনা তদন্তের জন্য তিনি সুরভির ভাইদের সঙ্গে কথা বলার জন্য রওনা হন আহসানুল করিমের চা বাগানের বাংলো বাড়ির উদ্দেশ্যে। দীর্ঘক্ষণ পর তিনি আতিককে জিজ্ঞেস করেন, আতিক, জি স্যার, তোমার কি মনে হয় মেয়েটিকে কোনো হিংস্র পশু আক্রমণ করেছে, নাকি এতে মানুষের হাত আছে? মানে বুঝলাম না স্যার। মানেটা তো খুব সহজ, একটু খেয়াল করলেই বুঝতে পারবে। যদি কোনো হিংস্র পশুর আক্রমণে মেয়েটির মৃত্যু হয়ে থাকে, তাহলে তো শরীর ছিঁড়ে খেয়ে ফেলার কথা, তাই না? তাই তো স্যার, কথাটা তো মন্দ বলেননি। হুম। আচ্ছা, আহসানুল সাহেবের বাংলা বাড়িটা আর কত দূরে? স্যার, ওই যে বাড়িটা দেখছেন, ওটাই আহসানুল সাহেবের বাংলো বাড়ি। ও আচ্ছা, চলো ভেতরে যাওয়া যাক। জি চলেন। এই বলে যখন ভেতরে ঢুকতে যাবে, তখন একটা লোক তাদের সামনে এসে বলল, কারে চাই? এটা কি আহসানুল সাহেবের বাংলো বাড়ি? হয়, কিন্তু আপনারা কারা? জি, আমি ওসি মাহফুজুর রহমান, আর ইনি হলো কনস্টেবল আতিক। আমরা সুরভির মৃত্যু নিয়ে তদন্ত করতে এসেছি। তবে আপনি কে? আমার নাম হলো গিয়া মজিদ মিয়া। অনেক বছর ধইরা আমি এই বাড়ির দেখাশোনা করি। আফামনি খুব ভালো মানুষ আছিলেন। আমি আগেই কইছিলাম এইখানে থাহাটা ঠিক হইব না। ওই ভূতটা শেষ পর্যন্ত আফারে মাইরাই ফালাইল। এই বলে মজিদ মিয়া কান্না শুরু করে দিল। ভূত? হ, ভূত। এই বাড়িতে একখান মাইয়ার ভূত আছে সাহেব। রাইত হইলেই একটা মাইয়ার কান্না শোনা, হাসি শোনা যায়, নুপুরের আওয়াজও শোনা যায়। কেউ আইলে 2-3 দিনের বেশি থাকতে পারে না। কয়দিন আগে 2 সাহেব আর আফামনি আইলো বেড়াইতে, তারপর তাগরে কইলাম ভূতটার কথা, কিন্তু কেউই বিশ্বাস করলো না আমার কথাটা। সকলরে কইছিলাম সাবধানে থাকতে। সেই দিনও আফারে সন্ধ্যায় দেখলাম হাসি খুশি, আর আজ সে আমাগোর কাছে মারা লাশ। এই বলে আবার কান্না শুরু করলো সে। থামুন থামুন, এইভাবে কান্না করবেন না। ভবিষ্যতে তদন্তের স্বার্থে আপনাকে আমাদের প্রয়োজন হতে পারে। তাই যখনই ডাকবো, তখনই কিন্তু আপনাকে থানায় যেতে হবে। আর তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোথাও যাওয়ার চেষ্টা করবেন না, মনে থাকে যেন। আচ্ছা, চোখ মুছতে মুছতে বলল সেই লোকটি। হুম। আপনার সাহেবরা কি সবাই আছে? না সাহেব, ছোট সাহেব আফামনি হারায় যাওয়ার আগের দিনকে ঢাকায় শহরে চইল্যা গেছিলেন, আর বড় সাহেব আছেন এখনো। আচ্ছা ঠিক আছে, আপনি আসতে পারেন, তবে যা বলেছি মনে থাকে যেন। জি আচ্ছা সাহেব। এই বলে তারা দুজন উপরে চলে গেলেন, আর মজিদ মিয়া চলে গেলেন তার কাছে। উপরে উঠতে উঠতে আতিক বলল, স্যার, আমরা খুনের ধরন দেখে মনে করছি খুনটা কোনো জন্তু জানোয়ারের কাজ, কিন্তু এখন বাড়ির কেয়ারটেকার মজিদ মিয়া বলছে এই কাজ কোনো ভূতের।
এটি তার ভুল ধারণা, আতিক। কারণ ভূত প্রেত বলে কিছুই নেই। আর আমরা যদি ভূত প্রেতের কথা বলে চালিয়ে দেই তাহলে হাস্যকর মনে হবে সবার কাছে। তার থেকে আমাদের উচিত তদন্তের প্রতি বেশি মনোযোগ দেওয়া এবং রহস্যের আড়ালে থাকা আসল ঘটনাটি উদ্ঘাটন করা। জি স্যার। উপরে উঠতেই দেখলেন রফি সাহেব তার বোনের ছবির দিকে তাকিয়ে হুইল চেয়ার নিয়ে ব্যালকনিতে বসে আছেন। আসসালামু আলাইকুম রফি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের তো ঠিক চিনলাম না। হ্যাঁ, আসলে না চেনাটাই স্বাভাবিক। আমি ওসি মাহফুজুর রহমান এবং ইনি হলেন কনস্টেবল আতিক। জি, বসুন আপনারা। চেয়ার এগিয়ে দিলেন সে। ধন্যবাদ। আসলে আমরা আপনার বোনের মৃত্যুর কারণ তদন্ত করতে এসেছি এবং আশা করি আপনি আমাদেরকে তদন্তে সাহায্য করবেন। কথাটি শুনে রফিক সাহেব কান্না করে বললেন, আমার বোন কার কি ক্ষতি করিয়েছিল যার জন্য আমার বোনকে এভাবে কষ্ট পেয়ে মরতে হলো? দেখুন, আমরা বুঝতে পারছি আপনার মনের অবস্থা, কিন্তু কি করবেন বলেন? যা হবার ছিল সেটাই হয়ে গেছে। ভাগ্যের ওপর কারো হাত নেই। তাছাড়া আমরা কেউ জানি না জন্তু জানোয়ারের আক্রমণে মারা গেছে নাকি অন্য কোনো কারণ লুকিয়ে আছে আপনার বোনের মৃত্যুর পেছনে। তাই বলছিলাম, যদি আপনি আমাদের কিছু ইনফরমেশন দিয়ে সাহায্য করতেন তাহলে আমাদের তদন্তে খুব ভালো হতো। জি, আমি সব ধরনের সাহায্য করতে প্রস্তুত। জি, ধন্যবাদ। তাহলে আপনাদের আসার দিন থেকে এই পর্যন্ত যা যা ঘটেছে বলুন। তাহলে শুনুন। এই বলে কথা শুরু করলেন রফিক সাহেব। সুরভির পরীক্ষা শেষ হয় কিছুদিন আগে। পরীক্ষা শেষ হওয়ার পর জেদ ধরে এই চা বাগানে বাংলোয় ছুটি কাটানোর জন্য। আমাদেরও ব্যস্ততার কারণে তেমন কোথাও যাওয়া হতো না। আমাদের ব্যস্ততা কম থাকায় আমরা দুই ভাই আর সুরভি তিনজন মিলে এখানে আসি বেড়াতে। বাড়ির কেয়ারটেকার মজিদ চাচা আমাদের সব কিছুর খেয়াল রাখতো। গতকাল সকালে আমি যখন ঘুম থেকে উঠলাম তখন দেখি বাংলোর মেইন দরজা খোলা। পরে সুরভির রুমে যেয়ে দেখি দরজা খোলা, ও রুমে নেই। ভাবলাম ও হয়তো আশেপাশে কোথাও ঘুরতে গেছে, কিন্তু অনেকক্ষণ পরও যখন দেখলাম ও ফিরছে না, তখন আমি আর মজিদ মিয়া খুঁজতে শুরু করলাম। একসময় খুঁজতে খুঁজতে সুরভির ক্ষতবিক্ষত লাশ চা বাগানের ভিতরে পাই। এই বলে আবার কান্না শুরু করলো সে। থামুন রফিক সাহেব, এভাবে কান্না করবেন না। আচ্ছা, আপনার ছোট ভাইকে যে দেখছি না। জি, ও সুরভির মৃত্যুর আগের দিনই দুপুরে ঢাকা চলে যায় ওর ভার্সিটির কাজে। ও আচ্ছা। আপনার এখানে কতদিন হলো এসেছেন? এই তো 5 দিন হলো। ও, তা কতদিন থাকার ইচ্ছা ছিল? তা প্রায় 1 মাসের মতো। ও আচ্ছা। বাংলোর কেয়ারটেকার বলেছিলেন যে বাংলোতে নাকি ভূত প্রেতের আস্তানা আছে। এখান থেকে নাকি রাতের বেলা নূপুর পরে হাঁটার শব্দ, তারপর কোনো মেয়ে হাসছে এমন কোনো শব্দ পাওয়া যায়। সত্যি নাকি? হ্যাঁ, আসার পরদিন থেকে প্রতি রাতেই এমন শব্দ আসে। আচ্ছা, ঠিক আছে। আজ তো আপনাদের বোনের লাশ হস্তান্তর করা হবে। আপনাদের পরিবার থেকে কেউ আসবে না? হ্যাঁ, আমার ছোট ভাই আর মেজো চাচু এসে লাশ নিয়ে চলে যাবে। ওহ আচ্ছা, তাহলে আজকের মতো বিদায় নেই। পরে কোনো প্রয়োজনে আপনাকে আমাদের দরকার পড়তে পারে। অবশ্যই, যে কোনো প্রয়োজনে আপনারা আমাকে আপনাদের পাশে পাবেন। ধন্যবাদ। আজ তাহলে আসি। এই বলে মাহফুজুর রহমান আর আতিক থানার দিকে আসতে লাগলো। মাঝপথে আতিক বলে উঠল, স্যার, এই ঘটনাটা আমার কাছে অদ্ভুত মনে হচ্ছে। আমরা ধারণা করছি এটা কোনো জন্তুর আক্রমণ, কিন্তু মজিদ মিয়া আবার বলছে এটা কোনো ভূতের কাজ। হুম, তবে আমাদের সব দিক থেকে তদন্ত করতে হবে। এটাও তো হতে পারে খুনটা কোনো মানুষেরই কাজ। তবে যতক্ষণ পর্যন্ত পোস্টমর্টমের রিপোর্ট হাতে পাওয়া না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত সঠিকভাবে জানা যাচ্ছে না যে খুনটা কার দ্বারা হয়েছে। হ্যাঁ স্যার, আমিও আপনার সাথে একমত। এরপর মাহফুজুর রহমান ছায়া তদন্ত শুরু করলেন যতদিন পর্যন্ত না পোস্টমর্টমের রিপোর্ট হাতে পেয়েছেন। রিপোর্ট হাতে পাওয়ার দিন বিকেলে রফিক সাহেবকে থানায় ডাকেন মাহফুজুর রহমান। আসতে পারি? ও রফিক সাহেব, আসুন আসুন, বসুন। জি ধন্যবাদ। কি খাবেন, গরম না ঠান্ডা? না, কিছুই খাবো না। ও আচ্ছা,
রিপোর্ট হাতে পেয়েছেন নিশ্চয়ই? জি, পেয়েছি। আমার আগেই সন্দেহ হয়েছিল খুনটা কোনো জন্তু জানোয়ার করেনি, খুনটা কোনো মানুষ করেছে। তবে এইটা বলেন, খুনটা আপনি করেননি তো? কি বলতে চাইছেন আপনি? বলতে চাইছিলাম এটাও তো হতে পারে সম্পত্তির লোভে সৎ বোনকে খুন করে ফেললেন। দেখুন, আমি মানছি সুরভি আমার সৎ বোন, তবে আমাদের ভিতর আপন ভাই বোনের থেকেও খুব ভালো সম্পর্ক। আমাদের মধ্যে কোনোদিন ঝগড়া পর্যন্ত হয়নি। বুঝলাম। কিন্তু আপনি এখনো ঢাকা ফিরে গেলেন না কেন ভাইদের সাথে? যতক্ষণ না আমার বোনের হত্যাকারীকে ধরতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি ঢাকা ফিরবো না। আচ্ছা, বলছিলাম যে যতদিন আপনি এখানে আছেন, ততদিনের জন্য আপনার নিরাপত্তার জন্য লোক পাঠাই। তার দরকার হবে না ওসি সাহেব, আমি নিজের নিরাপত্তা নিজেই দিতে পারবো। বুঝলাম। যখন আপনি লোক নিবেনই না, তখন না হয় এক কাজ করুন। এই পিস্তলটা এই পিস্তলটা আপনার সাথে রাখুন। এই বলে পিস্তল লাগিয়ে দিলেন রফিক সাহেবের দিকে। আপনার পিস্তল আপনি আমাকে দিচ্ছেন? সমস্যা নেই, এটা আপনাকে দেওয়ার ক্ষমতা আমার আছে, তবে কাজ শেষ হয়ে গেলে আমাকে দিয়ে দিবেন। আচ্ছা, তবে কি আমি আজ আসতে পারি? হ্যাঁ, অবশ্যই, তবে একটু সাবধানে থাকবেন। জি আচ্ছা, ঠিক আছে। এই বলে রফিক সাহেব বাংলোয় ফিরে এলেন। বাসায় এসে পিস্তলটিকে নেড়ে চেড়ে দেখতে লাগলেন। লোডেড পিস্তল। পিস্তলটার ভেতরে ৩টা গুলি দেখে তার মনের ভেতর থাকা ক্ষোভ উতলে উঠল। তিনি যদি তার বোনের হত্যাকারীকে পেতেন, তাহলে এই গুলিগুলো দিয়ে তাকে এমনভাবে মারতেন যেমনভাবে তার বোনকে মারা হয়েছিল। পিস্তলটা দেখার পর বালিশের নিচে রেখে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লেন সে। তন্দ্রা ভাব আসছিল। এমন সময় তিনি জেগে যান। প্রতি রাতের সেই মেয়েলি কান্না আর নূপুরের রিমঝিম শব্দে তার ঘুম ভেঙে গেল। বালিশের নিচ থেকে পিস্তলটা নিয়ে শব্দের দিকে ছুটতে থাকেন সে। চিৎকার দিয়ে বলেন, কে তুমি? কি চাও? নিচে আসার সাথে সাথে তিনি গুলির শব্দ পান এবং ৩টি গুলি শব্দের দিকে মারেন এবং কারো ধাক্কায় পড়ে যান। সাথে সাথে পেছন থেকে রিভলভার শব্দ পেয়ে পিছনে ফিরে তাকান এবং দেখতে পান পেছনে ওসি মাহফুজুর রহমান এবং কয়েকজন কনস্টেবল শব্দের দিকে লক্ষ্য করে গুলি ছুড়ছেন। একটু পর তিনি রফিক সাহেবকে বলেন, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, আমি ঠিক আছি, তবে আপনারা এখানে? আমরা আপনার বোনের হত্যাকারীকে খুঁজতে এসেছিলাম এবং আশা করি পেয়েও গেছি। কিভাবে? আপনি এখানে বসুন, আমি আসছি। এই বলে ওসি মাহফুজুর রহমান কজন কনস্টেবলকে নিয়ে চলে যান কেয়ারটেকার মজিদ মিয়ার বাড়ির দিকে। কিন্তু যে দেখতে পেলেন মজিদ মিয়া কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছেন। কম্বল উঁচু করে দেখেন তিনি প্রচণ্ড জ্বরে কাতরাচ্ছেন। তাই দেখে চলে আসবেন এমন সময় কি মনে হতেই পা থেকে কম্বল উঁচু করতেই দেখতে পেলেন পায়ে গুলি লেগে আছে এবং ক্ষত থেকে রক্ত পড়ছে। কি মজিদ মিয়া, এত কিছুর মূল হোতা তাহলে আপনি? না মানে আসলে, আর মানে মানে করে লাভ নেই। আপনার সব কুকীর্তি আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। তো বলুন, সুরভিকে কেন খুন করেছেন? কেন? আর কেনই বা তাদেরকে ভূতের ভয় দেখিয়েছিলেন? অনেকদিন স্যাররা আসে না, আর মুই টাকা কামাইবার লেগে সাহেবের বাড়িটা বিক্রি কইরা এখান থেকে চইলা যাইবার চাইছিলাম, কিন্তু সাহেবরা আইসাই সব কিছু নষ্ট হইয়া যায়। তাই ভূতের ভয় দেখানোর লাইগ্যা সাউন্ড বক্সে মাইয়াগো কান্দনের আর হাসনের রেকর্ড বাজাইতাম। কিন্তু সুরভি আফা সকালে আমগো সব কথা শুইন্না ফেলায়, আর যখন সাহেবগো এই কথা কইতে আসে, তখনই ছুরি দিয়া গলা কাইট্টা আর হাত পায়ে এমনভাবে দাগ দিয়া রাহি যাতে মনে হইব কোনো জানোয়ারের কাজ এইটা। আর যখন দেখলেন রফিক সাহেব এখান থেকে যাচ্ছে না, ঠিক তখনও তাকে মারার প্ল্যান করলেন, তাই তো? হ সাহেব, আর জীবনও এমন কাম করব না সাহেব, এইবারের লাইগ্যা মাফ কইরা দেন। তোমাকে ক্ষমা কেউ করবে না। হাসিব, নিয়ে যাও একে। পরদিন সকালে থানায় ডেকে মাহফুজুর রহমান সব খুলে বললেন রফিক সাহেবকে। রফিক সাহেব সব শুনে বললেন, আজ আমি নিশ্চিন্ত। আমার বোনের খুনিকে ধরতে পেরেছেন আপনারা। আপনাদের কিভাবে যে ধন্যবাদ দিব
তা আমার জানা নেই। ছি, ছি, রফিক সাহেব, এটা আমাদের পুলিশদের দায়িত্ব। এতে আমরাও খুশি হয়েছি যে আপনার বোনের হত্যাকারীকে আমরা ধরতে পেরেছি। আজ আমি ঢাকায় চলে যাব একটু পর। দোয়া করবেন আমার জন্য। জি, অবশ্যই। আমার জন্যও দোয়া করবেন। জি, আজ তাহলে আসি? জি, আসুন। এরপর রফিক সাহেব ফিরে গেল ঢাকায় তার শহুরে জীবনে, আর মাহফুজুর রহমানও চলে গেলেন হয়তোবা নতুন কোনো অদ্ভুত ঘটনার তদন্তে। পৃথিবীতে রহস্যময় অনেক ঘটনা আছে, যেটি সাধারণত শুধু রহস্যই থেকে যায়। আবার কিছু কিছু রহস্য মিথ্যার আড়াল থাকা সত্ত্বেও সত্যের আলোয় সবার সামনে এসে দাঁড়ায়। মিথ্যা দিয়ে সত্যকে যতই ঢেকে রাখা হোক না কেন, সত্য একদিন না একদিন বেরিয়ে আসে তার আপন ঠিকানায়।